স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। সরকারিভাবে পর্যটন বর্ষ পালনের বরাদ্দ অর্ধশত কোটি টাকার বেশিরভাগই খরচ হয়ে গেছে, কিন্তু তেমন সাড়া মেলেনি। বেড়াতে আসছে না কাঙ্ক্ষিত বিদেশি পর্যটকরা। এই জন্য পেশাগত দক্ষতার অভাব এবং নিরাপত্তাজনিত কারণকে দায়ী করছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব পর্যটন শিল্প নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান। জনাব রহমান এবং জনাব নাসির উদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমি শুরুতেই বলছিলাম যে ট্যুরিজমের কথা যখন বলছি আমরা, এই ঠিক 2016 হচ্ছে বাংলাদেশের জন্য ট্যুরিজম বর্ষ, পর্যটন বর্ষ। অনেকটাই বলা হচ্ছে যে এই পর্যটন বর্ষ শুধুমাত্র এই বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও সামনে 2টা বছর এটা নিয়ে কাজ করা হবে। ঠিক কী লক্ষ্যে, যে মূল লক্ষ্য ছিল যে প্রতি বছর অন্তত 10 লক্ষ টুরিস্ট বাংলাদেশে আসবে, সেই লক্ষ্য আসলে কতটা অর্জিত হয়েছে বলে আপনার মনে হয়? কারণ এই বছরে প্রায় আমরা মাঝামাঝি চলে আসছে। ধন্যবাদ আপনাকে। সরকার কর্তৃক 2016 সনকে পর্যটন বর্ষ ঘোষণা করা হলেও আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশ যে বছরের জন্য এটা ঘোষণা করেন তার চাইতেও এটাকে এক্সটেন্ড করা হয়, যে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এবং দেশকে সিঙ্গেল ডেস্টিনেশন হিসাবে পরিণত করার জন্য। সেই হিসাবে বাংলাদেশ সরকার সেই পর্যটন বর্ষকে 2018 পর্যন্ত বর্ধিত করেছে, যার ফলে আমাদের বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে বাংলাদেশকে পর্যটন বিশ্বের সিঙ্গেল ডেস্টিনেশন হিসাবে পরিণত করা, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এই লক্ষ্যে আমরা প্রাইভেট সেক্টর এবং সরকারি খাত এবং গভর্নমেন্ট এন্টিটি যা আছে তাদেরভাবে মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে আমরা এই পর্যটন বর্ষকে এগিয়ে নিয়ে যাব। এবং এই জন্য আমাদের বিভিন্ন ইভেন্ট সরকারি এবং বেসরকারি খাতে আমরা গ্রহণ করেছি, যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের এগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন যে এই 2017 সনের এপ্রিল মাস পর্যন্ত যদি আপনি দেখেন, এর মধ্যে আমরা বিভিন্ন আমাদের সেই পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি খাতে সমন্বয়ের মাধ্যমে এবং অংশীদারিত্বের মাধ্যমে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। ইদানিং আমরা কতগুলো অনুষ্ঠান করেছি। ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার, যেটা সোনারগাঁয়ে হলো। তারপর আমরা অনুষ্ঠান করেছি ইয়ুথ ফেস্ট, যেটা আমরা রবীন্দ্র সরোবর আমাদের ঢাকাতে সেটাকে অনুষ্ঠিত হয়েছে। আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা সেই ঢাকা ভারত থেকে চলো বাংলাদেশ, সেই আমাদের একটা গ্রুপ এসেছিল, সেটাকে আমরা করেছি। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই প্রথম যে আমাদের পর্যটন শিল্পে একটা নতুন আমি বলি পালক সংযুক্ত হয়েছে, সেটা হলো ক্রুজ শিপ ট্যুরিজম, যেটা আমরা কি পর্যটন বর্ষের অংশ হিসেবে এসেছে নাকি আলাদা? এগুলো সবই আমাদের পরিকল্পনার ভিতরেই ছিল যে আমরা কিভাবে এই শিল্পটাকে, আপনি লক্ষ্য করবেন আমরা যে ট্র্যাডিশনাল যে পর্যটন, সেই ট্র্যাডিশনাল পর্যটন থেকে আমরা বের হয়ে যেতে চাচ্ছি। আমরা এখন কমিউনিটি বেসড ট্যুরিজম, আমরা ইকো ট্যুরিজম, আমরা রিলিজিয়াস ট্যুরিজম, আমরা রিভারাইন ট্যুরিজম, এবং আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি কমিউনিটিকে। ধন্যবাদ জনাব নাসির উদ্দিন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিক রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ট্যুরিজম বর্ষের কথা বলছি, 2016 সাল ইতিমধ্যে পার হয়ে গেছে, 2017 সালের মাঝামাঝি অবস্থা আছি আমরা বলতে পারি। এই সময়ের অভিজ্ঞতা আপনার কি মনে হয় যে কাঙ্ক্ষিত যে টুরিস্ট আসার কথা ছিল বা যে ধরনের পরিকল্পনা আসলে সেটা এসছে কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে 2016 সালে যে পর্যটন বর্ষ পালিত হয়েছে, এটা কিন্তু আমাদের মতো যারা প্রাইভেট সেক্টর আছে, এটা আমাদের এক ধরনের দাবি ছিল। আমরাই আসলে বলেছি সরকারকে যে এরকম পৃথিবীর অন্যান্য দেশের মতো মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য দেশ কিন্তু প্রতি বছর কোন একটা প্রোডাক্টে হাইলাইট করে এরকম একটা পর্যটন বর্ষ করেন। এবং 2015 সালের অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা বুদ্ধি সার্কিট কনফারেন্স হলো, সেখানে উনি ঘোষণা দিয়েছিলেন যে 2016-কে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হোক। এবং আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে পর্যটন বর্ষ পালনের মূল কথাই হচ্ছে যে 200 কোটি টাকা খরচ করে যেন 2000 কোটি টাকা আর্ন করে নিয়ে আসতে পারি, তাই না? কিন্তু এটাও আবার আমাদের মনে রাখতে হবে যে এই 2015 সালের শেষের দিকে এসে আমাদের এখানে নভেম্বরে 2টা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। আর 2016 সালের জুলাইতে যে ঘটনাটা ঘটলো, এটা তো আসলে পৃথিবীর সমস্ত কিছুকেই ছাড়িয়ে গেল। যার জন্য 2016 সালে আমরা কিন্তু
কাঙ্ক্ষিত কি বলবো, আমি বলবো যে কোনো ধরনের সেই অর্থে কোনো পর্যটক যেটা এসছে সেটাকে একেবারেই নেগলিজেবল, সেটাকে গণার মধ্যে ধরার কোনো বিষয় না। এবং এটার পেছনে কারণও আছে, মানে একটা মানুষ একটা ডেস্টিনেশনকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তারপরে কেন আসবে, যার জন্য কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত, যেহেতু 2016টা আমরা কাঙ্ক্ষিতভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী পালন করতে পারলাম না, সেই জন্য 17-18 পর্যন্ত বর্ধিত করা যায় কিনা। আমি মনে করি যে এটা খারাপ না, উদ্যোগটা ভালোই হয়েছে। ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতি। জি, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আবার শুরু করছি আলোচনা। ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমার একটা স্পেসিফিক কোশ্চেন ছিল যে 2016 সালে আমরা ধরে নিচ্ছি যে যদিও আমরা পর্যটন বর্ষ পালন শুরু করেছিলাম, কিন্তু বেশ কিছু দুর্ঘটনার কারণে আমরা যদি গুলশান ট্র্যাজেডির কথা বলে থাকি যে, এবং বেশ কিছু নিরাপত্তাজনিত কারণ দেখা ছিল, এবং আমরা ধরে নিতে পারি যে এই সময় আসলে লোক কম হবে। কিন্তু আমাদের টার্গেট ছিল 2016 সালে 7 লক্ষ পর্যটক, 2017 সালে প্রায় 8 লক্ষ, এবং 2018 সালে 10 লক্ষ পর্যটক আনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা আসলে দেখা হচ্ছে মানে কতটা এসছে এবং এটা সঠিক মনিটরিং হচ্ছে কিনা, মানে মানে আসলে সত্যিকার পর্যটক কয়জন গেল কয়জন আসলো, এটার কি মনিটরিং ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ। আমাদের যে টার্গেটের বিষয়টা বলা আছে, এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি মনে করি যে 2016 সনে আমাদের যে, যদি আমরা ফরেন টুরিস্ট বলি, যা বিদেশ থেকে যারা আছে তাদের সংখ্যাটা 6,43,094 জন। শুধুমাত্র ট্যুরিজম পারপাজে নাকি যারা যারা বিজনেস কাজে এসেছেন? আসলে অ্যাকচুয়ালি যদি আপনি ট্যুরিজম UNWTO যে সংজ্ঞা যেটা আছে, সেই সংজ্ঞায় আপনি অ্যারাইভাল যারা হবে তারাই টুরিস্ট, তারাই ভ্রমণকারী। সেই হিসাবে তাকে যেহেতু যারা দেয়ার কামিং ইন মাই কান্ট্রি, সেই হিসাবে আমরা তাদের ওই অ্যারাইভাল ধরেই আমরা হিসাব করে নিই যে দে আর দ্য টুরিস্ট। আমি ছোট্ট একটা ইন্টারাপ্ট করি। আসলে যখন ভিসা প্রসেসিং হয় তখন কিন্তু আসলে উদ্দেশ্য থাকে তারা কি পারপাজে এসছে, তারা অনেক সময় ব্যবসায়িক কাজে আসে, অফিসিয়াল কাজে আসে, ট্যুরিজম পারপাজে আসে। এই ডাটাটা কি ভাগ করা যায় না? তাহলে তো সরকারি সুবিধা হয়, যত তথ্য বেশি পাওয়া যাবে তত বেশি কিন্তু আসলে অ্যানালাইসিস করা যাবে এবং ব্যবসায় আসলে মার্কেটিং প্ল্যান করা যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি, এবং যাতে আমরা কনক্রিট যে হিসাবটা যাতে পাই যে অ্যাকচুয়াল মানে ভ্রমণ করতেই বাংলাদেশে আসছে, সেজন্য আমরা একটা ডাটাবেস করার জন্য অলরেডি আমরা বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত যে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বাংলাদেশ ব্যাংক, ইমিগ্রেশন, পুলিশ এবং পরিসংখ্যান ব্যুরো, কম্পিউটার কাউন্সিল এরা আছেন, এবং তারা একটা ওয়ে বের করবে যে এটা কীভাবে ডাটাবেস করতে পারে, এবং যে ফর্মটা ফিল আপ করা হয় সেই ফর্ম অনুসারে ডাটাটা যাতে পুলিশের, ইমিগ্রেশন পুলিশের তাদের যে ডাটা গোপনীয়তা থাকার দরকার সেটা মেনটেন করে ওই ডাটাটা কীভাবে ট্যুরিজম বোর্ডকে দিতে পারে, সেই ডিভাইসটাকে করার জন্যই, মানে পদ্ধতিটাকে ঠিক করার জন্য একটা কমিটি গঠন করে, এবং আমাদের এই বিষয়ে আমাদের বাজেটও আছে। আমরা আশা করছি যে এটা হলে আমরা, আপনি যখন যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিক রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারি দিক থেকে আমরা শুনলাম, বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো রকম ডাটাবেজ আছে কিনা? আপনারা যারা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছেন, আমাদের হিসাব থাকে তারা আসলে ট্যুরিজম পারপাস, আপনার কাছে যারা আমাদের ডাটাবেজ মোটামুটি আছে, সেই ডাটা আছে মোটামুটি আছে। এই কারণে আমি বলি, ধরেন আমাদের এই মুহূর্তে প্রায় 457 জন হচ্ছে আমাদের টপ, যেটা আমাদের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তাদের মেম্বার। যদিও এর মধ্যে অধিকাংশই কিন্তু আসলে আউটবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত কিংবা ডোমেস্টিক ট্যুরিজমের সাথে যুক্ত। ইনবাউন্ড ট্যুরিজমটা প্রকৃতপক্ষে করছে এরকম কোম্পানির সংখ্যা হয়তো 20, 25, 30টা হয়তো আছে যারা করছে, অনেকেই চেষ্টা করছে। তো সেই হিসাবে আমরা গত বছর না, আসলে আমি বলি যে 2015 সালে, যেহেতু 16তে আসলে সেটাতে ব্যবসা হয়নি, 2015তে আমরা নিজেরা আমাদের তরফ থেকে একটা ডাটা করেছিলাম, এবং আমাদের টার্গেটটা কিন্তু অন্যরকম। যেটা স্যার বললেন যে অ্যারাইভেল যারা করছে তারা সবাইকে টুরিস্ট হিসেবে ধরা হচ্ছে, এবং এদের মধ্যে অধিকাংশ কিন্তু আমার এনআরবিরা যারা বাংলাদেশি বাট হোল্ডিং এ ফরেন পাসপোর্ট, তারাও কিন্তু ইনক্লুডেড, বিজনেস ট্রাভেলার ইনক্লুডেড, যারা গার্মেন্টস বা অন্যান্য কাজে আসে, লেজার টুরিস্ট বা হলিডে মেকার্স যারা শুধুমাত্র বেড়ানোর জন্য বাংলাদেশে আসছে, ওদেরকে আসলে আমরা সার্ভিসটা দিয়ে থাকি। আমরা 2015তে দেখেছিলাম আমাদের এই সংখ্যাটা 30 থেকে 40 হাজারের মতো। মানে আমরা টোয়াবের মেম্বাররা, আমরা যাদেরকে সরাসরিভাবে সেবা দিয়েছি, যারা আমাদের সেবাটা গ্রহণ করেছেন। কিন্তু আমি আপনাকে বলি যে যদি 30 হাজারকে আমি সেবা দিয়ে থাকি, আপনি ধরে নেবেন যে আরো 30-40 হাজার কিন্তু ওইখানে ব্যাকপ্যাকার্স আছে। এটা কিন্তু একটা মজার জিনিস, যারা কোনো ট্যুর অপারেটরের সহায়তা নেয় না, কোনো কিছু সহায়তা নেয় না, এবং যারা একেবারে ইকোনমি ট্রাভেলার। আচ্ছা, আপনি যদি প্রতিদিন বিকালবেলা সদরঘাটে যান, রকেট স্টিমারে যদি যান, আপনি দেখবেন প্রতিদিন 8 থেকে 10 জন তারা যাচ্ছে, এবং তাদের একটা বড় জিনিস হচ্ছে যে তারা কিন্তু মিনিমাম 1 মাস সেখানে অবস্থান করে। ফলে সেই হিসেবে মিলে আমরা 2015তে দেখেছিলাম, ধরেন ব্যাকপ্যাকার্স এবং লেজার মিলে 60-70 হাজার
টুরিস্ট আসলে একদম লেজার যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা আমাদের এখানে এসেছিল, এই মোটামুটি পরিসংখ্যান। ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন, আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি। আপনি যেহেতু ট্যুরিজম বোর্ডের নতুন দায়িত্বে এসেছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার ছিল যে আমরা যখন প্রায় আলোচনা করি তখন অধিক সময় আমাদের যারা ট্যুর অপারেটর আছেন তারা বলেন যে ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিত্ব যে যখন রিপ্রেজেন্টেশন হয়, বেসরকারি খাতের প্রতিনিধিত্ব সেই অর্থে নাই, এই অভিযোগ তাই থাকে, কম থাকে, সেই অর্থে নাই, কম থাকে। এটা কি আপনার কি মনে হয় যে তাদের প্রতিনিধিত্ব বেশি থাকলে আরো কাজটা আরো সহজ হতো? ধন্যবাদ আপনাকে। ট্যুরিজম সেক্টর এমন একটা সেক্টর, যেই সেক্টরকে আমি মনে করি, আমি আমার এই পর্যটন কর্পোরেশনে কাজ করেছি এবং এই জায়গায় এসে কাজ করছি, এই সেক্টরের আমি মনে করব যে মেইন স্টেক হোল্ডার হলো পাবলিক, প্রাইভেট সেক্টর। আপনি দেখেন যে বাংলাদেশে হোটেল মোটেল যতগুলো আছে বা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত ট্যুর অপারেটর, সব পাবলিক সেক্টরেতে খুবই অল্প। সেই হিসাবে যদি এই সেক্টরকে আপনি ভাইব্রান্ট বলেন বা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চান, তাহলে প্রাইভেট সেক্টরের সাথে ওতপ্রোতভাবে কাজ করতে হবে। এবং আমি মনে করি যে বর্তমানে যে ট্যুরিজম বোর্ডে যে রিপ্রেজেন্টেটিভ আছে, সেই রিপ্রেজেন্টেটিভ যদি ভাইব্রান্ট হয় এবং তাদের সাথে যদি ট্যুরিজম বোর্ডের সমন্বয় থাকে, আমি মনে করি না যে এই জায়গায় কোনো গ্যাপ হতে পারে। আপনার অ্যাটিটিউড আগে ঠিক করতে হবে। পাবলিক সেক্টর আপনি যা আছেন, যে আপনার টার্গেট কি, আপনার টার্গেট প্রমোট দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে স্টেক হোল্ডার কারা, কাদের নিয়ে আপনি কাজ করবেন, দে আর দ্য প্রাইভেট সেক্টর। এবং আমি মনে করি যে এই প্রাইভেট সেক্টর ইজ দ্য মেইন অ্যাক্টর, তাদের সাথে কাজ করে এই সেক্টরকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা নেব একটি বিরতি। আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধুশীল। আজ আমরা আলোচনা করছি পর্যটন শিল্প নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান। জনাব তৌফিক রহমান এবং জনাব নাসিরউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব তৌফিক রহমান, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি। যখন আমরা আলোচনা করছিলাম, ডক্টর নাসিরউদ্দিন বলছিলেন যে সরকার ঠিক পর্যটন বর্ষ উপলক্ষে কী কী কাজ করছেন। বলছিলেন যে ইতিমধ্যে একটা বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছে বাংলাদেশে, কক্সবাজারে 3 দিনব্যাপী একটা কার্নিভাল হয়েছে, এছাড়াও সুন্দরবন আশেপাশে একটি ইকো ট্যুরিজমের একটা কর্মশালা হয়েছে, বেশ কিছু কার্যক্রম হচ্ছে এবং আনবর্জনে আরও বেশ কিছু হয়েছে। বেসরকারি খাত এই ক্ষেত্রে আসলে তারা কি কিছু করছে, বা নাকি আপনারা যে আয়োজন করছেন বা করবেন সামনে, এটার সাথে কোনো ইন লাইন উইথ দিস ট্যুরিজম ইয়ারের সাথে সম্পর্ক আছে কিনা, নাকি আপনারা আপনাদের মতো করছেন? জি ধন্যবাদ। আসলে সবকিছুই আসলে ইন লাইন অফ ট্যুরিজম ইয়ার হচ্ছে। যেহেতু ট্যুরিজম ইয়ারটা হয়েছে, আমাদের কথা বলতে একটু সুবিধা হয়েছে। আমাদের যারা কাউন্টার পার্ট বা পার্টনার যারা আছে তাদেরকে আমরা বলছি যে বর্তমান সরকারও পর্যটনের ব্যাপারে আন্তরিক, এবং তারাই কিন্তু এই ইয়ারটা ঘোষণা করছে বা পালন করছে। কারণ ইয়ারটা কিন্তু আমি প্রাইভেট সেক্টর থেকে করতে পারি না। এর মাঝে আরেকটা বড় কাজ আমরা করেছি। গত বছর নভেম্বরে আমরা পাটা ফ্রন্টিয়ার্স ফোরাম বলে কক্সবাজারে আমরা একটা আয়োজন করেছিলাম, যেখানে 242 জন অংশগ্রহণ করেছিল। এর মধ্যে 60 জন ছিল বিদেশি। সেখানেও কিন্তু UNWTO থেকে শুরু করে পাটা থেকে শুরু করে অনেকে কিন্তু এসেছিলেন। এটা একটা বিষয়। এবং আমরা কিন্তু এই যে কিছুদিন পরে 20, 21, 22 এ মাসের 20, 21, 22 3 দিন আমরা কিন্তু একটা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার করছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে। সেখানেও প্রায় 15টা দেশকে আমরা ইনভাইট করেছি। 15টা দেশ এখানে আসবে। প্রায় 60 জনের মতো বিদেশি ডেলিগেট আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য আসছে 3 দিনে। এবং সেখানে আমরা 2টা সেমিনার করছি। একটা সেমিনার করছি হচ্ছে ন্যাশনাল ক্রাইসিস, ট্যুরিজম এন্ড ইটস স্টেক হোল্ডার্স, এই যে সমস্যাটা হয়ে গেল এখান থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি। আরেকটা আমরা করছি রিজিওনাল ট্যুরিজম ইনিশিয়েটিভ, হোয়াট নেক্সট, যারা বাইরে যারা আছে তাদের সবাইকে মিলে কি করে আমরা আমাদের ট্যুরিজম প্রোডাক্টটা করতে পারি। ফলে আমরা কিন্তু পর্যটন বোর্ড বা মিনিস্ট্রির ডিরেকশনে কিন্তু আমরা নিজেরাও কিন্তু অনেকগুলি কাজ করছি, যেটা আমাদের আলটিমেটলি লক্ষ্য, যেটা আপনি প্রথমেই বলেছেন যে ট্যুরিজম বর্ষ পালনের লক্ষ্যই ছিল যে আমাদের মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 1 মিলিয়ন ট্যুরিস্ট নিয়ে আসা। সেটা কিন্তু মন্ত্রী ঠিকই ঘোষণা দিয়েছেন, কিন্তু আনবে কিন্তু আমাদের মতো প্রাইভেট সেক্টরের যারা আছেন তারা। সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকারের কাছ থেকে আমরা আরো কর্ডিয়াল সাপোর্ট পাচ্ছি এবং আরো আশা করছি। ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, সরকারের কাছ থেকে সাহায্য চাচ্ছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা, এক্ষেত্রে সরকার কিভাবে সাহায্য করে? আমরা প্রায় শুনে থাকি যে ট্যুরিজম বিষয়টা এমন একটা বিষয় যে শুধু একটি মন্ত্রণালয় নয়, অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত থাকে। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক আছে, বন মন্ত্রণালয়ের সম্পর্ক আছে, অনেকগুলো সংস্কৃতির সম্পর্ক আছে। এই সমন্বয়টা আসলে কীভাবে হয়? এই প্রশ্ন করার আগে আমি যে বিষয়টা আসলে আপনার জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি সরকার বা মন্ত্রণালয়ের যে সম্পর্কের কথা বলছি বা সমন্বয়ের কথা বলছি, একই সাথে মিনিস্ট্রি অফ ট্যুরিজম আছে, ট্যুরিজম বোর্ড আছে, পর্যটন কর্পোরেশন আছে, সরকারের মধ্যেই অনেকগুলো আবার সংস্থা আছে। এত সংস্থা কি দরকার আছে? এত সংস্থা কি প্রয়োজন আছে? ধন্যবাদ। আসলে
সরকারি ট্যুরিজমের ক্ষেত্রে গভর্নমেন্ট এন্টিটি বেশি নেই। আপনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তারা বিজনেসও করে, যেটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করে না। বাংলাদেশ ট্যুরিজম ফুলি ডিভোটেড টু ওয়ার্ক উইথ দ্য প্রাইভেট সেক্টর এবং সরকারের পলিসি এবং এই ট্যুরিজম সেক্টরকে দেশ এবং বিদেশে বাংলাদেশে তুলে ধরার কাজটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করে যাচ্ছে। এবং মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম আমাদের উদ্যোগকে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কিভাবে প্রাইভেট সেক্টরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা করে থাকি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রাইভেট সেক্টরে যে কোনো উদ্যোগ যখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে তারা প্লেস করে, বাংলাদেশ ট্যুরিজম সরাসরি সেই বিষয়টাকে করণীয় সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করে। মন্ত্রণালয় সেটা আন্তঃমন্ত্রণালয় সবার মাধ্যমে, সেটা নৌ পরিবহন মন্ত্রণালয় হোক, সেটা পরিবেশ বন মন্ত্রণালয় হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবার সাথে বসে সেই জিনিসটা কোঅর্ডিনেট করে সেই জিনিসটাকে সমন্বয় করে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং হচ্ছে, এবং ভবিষ্যতে এটা আরো দৃঢ় করা হবে যে কিভাবে আমরা এটাকে আরো। আপনি জানেন যে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজা, তারা কিন্তু বেশ কিছু এক্সক্লুসিভ জোন করছে, যেটা হচ্ছে একদম টুরিস্ট জোন করছে। সেইখানেই বা আপনারা কি ভূমিকা রাখবেন বা মন্ত্রণালয় কি ভূমিকা রাখবে? আমি বলতে চাচ্ছি আরেকটি সংস্থা কিন্তু আসলে বেড়ে গেল। কেন সেটা সরকার সরাসরি করছে না বা হচ্ছে না? বা বেজা যে বিষয়টা করছে, খুব ভালো কাজ করতেছে তারা, অবভিয়াসলি। এখন দেখেন, তারা একটা জায়গাকে, এরিয়াকে বলছে যে এটা হবে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। যখন ইনভেস্টর আসবে, কি ইনভেস্ট করবে, এই বিষয়গুলো বাংলাদেশ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্মসূচি এবং বেজা এবং ইভেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি যেটা আছে, এদের মধ্যে সমন্বয় করে আমরা এগিয়ে যাব। এবং বেজাকে ধন্যবাদ জানাই, তারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি আমরা। আমি যদি নতুন ট্যুরিজম সাইটের কথা বলা হচ্ছে, জোনের কথা বলা হচ্ছে, সেখানে যদি ডেভেলপমেন্টের কথা হয়, কিভাবে হতে পারে, কোন মডেলটা হওয়া উচিত, যে তাহলে সত্যি কথা ইনভেস্টমেন্টও আসবে, টুরিস্টও আসবে? না, এখানে আমি একটু নেগেটিভ কথাই বলি। সেটা হচ্ছে যে বেজা হয়েছে, আমরা এগুলি সব পত্রপত্রিকায় জেনেছি, আপনাদের মতো সংবাদ মাধ্যমে জেনেছি। ফলে এই যে, এবং বলা হচ্ছে যে এটা পুরোটাই পর্যটন নির্ভর হবে, ট্যুরিজম নির্ভর হবে, হোটেল হবে, রিসোর্ট হবে, অনেক কিছু হবে, এন্টারটেইনমেন্ট সেন্টার, অনেক কিছু হবে। কিন্তু এই জায়গাটার মধ্যে আমি মনে করি যে আমাদের মতো যারা স্টেক হোল্ডার যারা আছে, অপারেটরস যারা আছে, তাদেরকে একটু অবমূল্যায়নই করা হয়েছে আমি বলবো। কারণ আমাদের কখনোই বেজার কোনো মিটিং আমাদের ডাকা হয় নাই, আমরা জানিই না। আমাদের ডাকলে যে জিনিসটা হতো, যেহেতু আমরা বিদেশি পর্যটক নিয়ে কাজ করি, ফলে একজন বিদেশি পর্যটকদের চাওয়া পাওয়া আমরা কিন্তু অনেক বেশি জানি, অনেক বেশি বুঝি। মানে একটা বিদেশি পর্যটক বাংলাদেশে এসেই শুধু ক্যাসিনোর জন্য আসবে বা ওই ডিস্কোর জন্য আসবে বা অন্য কিছু আসবে, ঘটনাগুলি মোটেই ঠিক না। ফলে আমাদের সাথে কথা হলে যেটা হতো, বেজাই লাভবান হতো, বেজাই উপকৃত হতো। মানে আমি মনে করি যে এখনো সময় আছে, যদি আমাদেরকে যদি কোনো ভূমিকা রাখতে পারে কিনা ডক্টর নাসির? অবশ্যই পারে। এই যে অভিযোগটা করলেন জনাব তৌফিকুর রহমান, আমি শুরু থেকেই বলছি, এখনো বলছি যে আমরা প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে বা প্রাইভেট সেক্টরকে আইসোলেটেড রেখে ট্যুরিজম সেক্টর উন্নয়ন করা যাবে না। এবং সেই বিষয়ে বেজা, ট্যুরিজম বোর্ড, মিনিস্ট্রি, আমরা সমন্বিতভাবে আমরা আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাব। ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব তৌফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব ডক্টর নাসিরউদ্দিন যে আশাবাদ ব্যক্ত করলেন যে প্রাইভেট এবং পাবলিক সেক্টর একসাথে কাজ করবে ট্যুরিজম উন্নয়নের জন্য, সেটা নিশ্চয়ই সেটা সফল হবে, বাস্তবায়িত হবে। আপনাকে ধন্যবাদ, এবং আপনি যে আশাবাদ ব্যক্ত করলেন সেটা বাস্তবায়িত হোক, সেই কামনা করছি। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।